মেয়েটা বিয়ের পরে পরে যখন প্রেগনেন্সির জন্য টেস্ট করেছিল তখন ওর কিন্তু সব নর্মাল ছিল, মানে ডাক্তার দেখিয়েছিল তখন ওর সব কিছু নর্মাল ছিল, ঠিক আছে। 2 বছর হয়ে গেছে, বেবি ট্রাই করছে, বাট বেবি আসছে না। ডাক্তার কোনো রকমভাবে মেডিকেলি কোনো পাচ্ছে না, কোনো রোগ পাচ্ছে না। এটা হয় যে বেবির যে আসার যে জায়গাটা বেঁধে দেওয়া যায় তন্ত্রমতে, তো ডাক্তারে ধরতে পারবে না। যখন কোনো তন্ত্রমতে কিছু থাকবে, তন্ত্র দিয়ে বা ব্ল্যাক ম্যাজিক করে, যখন কোনো রকমের কোনো ব্ল্যাক ম্যাজিক কেউ কারোর উপরে করবে, ডাক্তার কোনোদিনই ধরতে পারবে না। এমন নয় যে আমি চাইলেই আজকে শাহরুখ খানের উপরে ব্ল্যাক ম্যাজিক করে দিতে পারবো না করতে, ঠিক আছে, করা যায় না। বা পাশের বাড়ির বৌদির ওপরে করে দিতে পারবো, করা যায় না। যেমন তোমার হেয়ার হতে পারে, তুমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছ সেই জায়গার মাটি হতে পারে, ঠিক আছে, তোমার ড্রেস হতে পারে, তোমার ইনার গার্মেন্টস হতে পারে। এই জিনিসগুলো তোমার কে জোগাড় করতে পারবে? একমাত্র তোমার সঙ্গে যে আছে সে, এছাড়া তো কেউ জোগাড় করতে পারবে না কোনো দিন। তুমি সামান্য একটা কথা বলি, আমার কাছে কয়েকদিন আগে একটা যোগাযোগ এসেছিল, বলছে আমার ভাইজিকে আমাকে বশীকরণ করে দাও। নিজের ভাইজিকে নিজে বশীকরণ করতে চাইছে। ওয়েস্টার্ন জিনিসটা লোকে ভাবে কি যে কিছুই না, মানে আমাদের ইন্ডিয়ান তন্ত্রটাতে এত দেখনদারি ব্যাপারটা রয়েছে, ওয়েস্টার্নে অত দেখনদারি ব্যাপারটা কম। ডেমোনোলজি ব্যাপারটা হচ্ছে ডেমন্সদেরকে নিয়ে কাজ হয়। আমাদের ইন্ডিয়ান তন্ত্রে তোমরা শুনেছো হয়তো, পেট চালান করে, পেট দিয়ে কাজ হয়, এসব নিয়ে কাজ হয়। এটা যেমন একটা নেগেটিভ বা ডার্ক সাইড, ডেমোনোলজিটা ওয়েস্টার্নে একটা ডার্ক সাইড। কাজটা করেছিলাম ওয়ালাককে দিয়ে। ওয়ালাকের নাম তোমরা সবাই শুনেছো, ডেমন ওয়ালাকের নাম প্রায় সবাই শুনেছো, সবাই জানে, ফেসটুকু তো সবার অ্যাটলিস্ট মনে আছে। আমাদের হাতে একটা দাগ আছে, এটা হচ্ছে আয়ুরেখা। আয়ুরেখার পাশ থেকে একটা দাগ থাকে, যেটাকে অনেকে বলা হয় মঙ্গল রেখা। এই রেখা যদি কারোর হাতে থাকে, সে মানুষের ক্ষতি মানুষ সহজে করতে পারবে না। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। গোসাই ঠাকুর প্রত্যেকবার প্রত্যেক এপিসোডে নতুন নতুন বিষয় নিয়ে আসে, সেটা আপনারা এতদিনে বুঝেই গেছেন। আজকে যাকে পেয়েছি আমাদের অতিথি হিসাবে, তিনি হচ্ছেন গোপাদি। গোপাদি তার দীর্ঘ তান্ত্রিক, অ্যাস্ট্রোলজি, বাস্তু এই কেরিয়ারে বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন রকম ক্লায়েন্টদের সম্মুখীন হয়েছেন। সেই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে গোপাদির মনে সেই ঘটনাগুলো থেকে গেছে। তো আজকে আমরা সেইগুলোই শুনবো গোপাদির মুখ থেকে। গোপাদি, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। কেমন লাগছে বলো এসে? খুব ভালো লাগছে, নতুন বছর, তোমার সঙ্গে নতুন করে একটা জার্নি শুরু করলাম, তো খুব ভালো লাগছে। আজকে গোপাদির এপিসোডটা দিয়ে আমরা গোসাই ঠাকুরের আড্ডার আরো একটা জার্নি শুরু করতে চলেছি। তার কারণ হচ্ছে, আপনারা দেখেছেন গোসাই ঠাকুর শুধু রবিবার করে ভিডিও আনতো। এখন গোসাই ঠাকুর বুধবার ও রবিবার, সপ্তাহে 2 দিন নতুন নতুন ভিডিও আনবে। তোমার এই যে দীর্ঘ কেরিয়ার, এখানে তো তুমি অনেক ঘটনার ফেস করেছো, অনেক রকমের ক্লায়েন্ট। এমন কোনো ঘটনা আছে যা তোমার আজও মনে দাগ কেটে গেছে? দেখো, এরকম তো বহু ঘটনা আছে, কারণ আমাদের কাছে প্রচুর কেস আসে, প্রচুর কেস আজ অবধি সলভ করেছি আমি। ইন্ডিয়ান তন্ত্রতেও কাজ করি, ওয়েস্টার্নেও কাজ করি, তো প্রচুর রকমের ঘটনা আমার কাছে আছে। তো তার মধ্যে দিয়ে একটা আমি বলবো, যেটা আমি না ওয়েস্টার্নেতে সলভ করেছিলাম, ঠিক আছে। ওয়েস্টার্ন জিনিসটা লোকে ভাবে কি যে কিছুই না, মানে আমাদের ইন্ডিয়ান তন্ত্রটাতে এত দেখনদারি ব্যাপারটা রয়েছে, ওয়েস্টার্নে অত দেখনদারি ব্যাপারটা কম। দেখা যাচ্ছে সামান্য মোমবাতি জ্বলছে, সামান্য কিছু জিনিস দেখাচ্ছে, কিন্তু ওটার মধ্যেও অনেক বেশি পাওয়ার রয়েছে। তো আমি আজকে যেটা বলবো, এটা একটা ওয়াইফ এবং হাজব্যান্ডের কথা, ঠিক আছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে, তারা দেখাশোনা করে বিয়ে হয়েছিল, তাদের খুব ভালো মতনই কয়েক বছর সংসার করেছে তারা। তারপর থেকে হঠাৎ করে হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের মিলমিশ আর হচ্ছে না, ঠিক আছে। প্রবলেম চলছে, আজকে কটা কাটাকাটি চলছে, কালকে ঝগড়া হচ্ছে, এর কথায় এ রাজি হচ্ছে না, ওর কথায় সে রাজি হচ্ছে না। এবার তুমি বলবে দিদি এরা তো এখন কমন ব্যাপার, কয়েক বছর পরে সবারই একই অবস্থা হয়ে যায়, ঠিক আছে। এবার সমস্যাটা হচ্ছে যে মেয়েটা বিয়ের পরে পরে যখন প্রেগনেন্সির জন্য টেস্ট করেছিল তখন ওর কিন্তু সব নর্মাল ছিল, মানে ডাক্তার দেখিয়েছিল তখন ওর সব কিছু নর্মাল ছিল, ঠিক আছে। তো যখন তার 6 মাস পরে মোটামুটি ওরা যখন প্ল্যানিং করেছে, তখন ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে সব নর্মাল আছে, তোমরা নর্মালি ট্রাই করো, বেবি এসে যাবে। কিন্তু ওদের সমস্যাটা হলো ওরা যখন বেবি ট্রাই করছে, তখন দেখা যাচ্ছে যে বেবি আসছে না। 2 বছর হয়ে গেছে, বেবি ট্রাই করছে, বাট বেবি আসছে না। ডাক্তার কোনো রকমভাবে মেডিকেলি কোনো
পাচ্ছে না, কোনো রোগ পাচ্ছে না। মেয়ের শরীরেও কোনো রোগ নেই, ছেলের শরীরেও কোনো রোগ নেই, কিন্তু তাদের বেবি ইস্যু আসছেই না। ঠিক আছে, এবারে এটা যখন হচ্ছে তাও স্বাভাবিক, অনেক বছর 2 বছর 2.5 বছর মতন তারা দেখেছে। দেখার পরে একদিন আমার ফেসবুকে আমাকে দেখে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তো যোগাযোগ যোগাযোগ করার পরে এবার আমি তাদের সব এনার্জি চেক করলাম। আমি মেনলি আমার অ্যাস্ট্রোলজিক্যালি দেখি, কেপি অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমি দেখি, আর একটা হচ্ছে আমি ট্যারোটের মাধ্যমে দেখি। আচ্ছা ঠিক আছে, দুটো জিনিসই মানে আমার কাছে যদি কেউ বুকিং করে আমি দুটোই দেখি তার জন্য। আচ্ছা এমন নয় যে একটা দেখি, ঠিক আছে, কারণ অনেক কিছু থাকে যেগুলো অ্যাস্ট্রোলজিতে পাওয়াটা মুশকিল হয়ে যায়। এনার্জিটা বর্তমানে তুমি কি কোন এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি অ্যাস্ট্রোলজিক্যালি দেখলে পরে কি হবে, তুমি প্ল্যানেটারি প্রবলেমগুলো বুঝতে পারবে, কিন্তু এনার্জি কি আসছে তোমার উপরে, কোনো রকমের ব্ল্যাক এনার্জি আসছে নাকি হোয়াইট এনার্জির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, নাকি কারোর নজর আছে, এগুলো কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, যার জন্য আমি ট্যারোটটাকেও ওর সঙ্গে ইনক্লুড করি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য। এবং তারা যখন আসে দুটোরই আমি দেখি, তাদের যারা সামনে আসে তাদের সামনে বসে আমি এনার্জিটাও চেক করি। আচ্ছা সামনে এনার্জি চেক করি, মানে বডির অরায় তোমার কি কি প্রবলেম রয়েছে সেগুলো সবটা চেক করি। চেক করার পরে কিন্তু গিয়ে একটা রাস্তা দেখাই। ঠিক আছে, তো ওরও সেমভাবে করা হয়েছে। করার পরে যখন দেখলাম যে এরপরে যখন দেখলাম যে আসছে কিন্তু প্রবলেম তো ওর মিটছে না, মানে ডাক্তার দেখাচ্ছে, মেডিসিন নিচ্ছে, তাতেও কোনো প্রবলেম মিটছে না, তখন কি করলাম যে দেখি তাহলে ওর কোনো রকমের কেউ কিছু বেঁধে রেখেছে কিনা। কারণ এটা হয় যে বেবির যে আসার যে জায়গাটা বেঁধে দেওয়া যায় তন্ত্রমতে। আচ্ছা হ্যাঁ, তন্ত্রমতে বেঁধে দেওয়া যায়। ঠিক আছে, আর বেবি তাহলে আসবে না, কিন্তু হেলথ ইস্যুতে কিছু ধরা পড়বে না। তুমি যখন মেডিকেলি টেস্ট করবে তোমার কোনো রকমের হেলথ ইস্যু ধরা পড়বে না। মানে ওই ব্যাপারটা এরকম যে পুলিশ কম্বল জড়িয়ে মারলে যেরকম দাগ হয় না, অথচ মারবে ব্যথা হয়, মানে ব্যাপারটা সেই রকম। হ্যাঁ, ব্যথা হবে কিন্তু দাগ পড়বে না। ঠিক আছে, এবারে এরকম ব্যাপার। তো আমি ওকে চেক করে নিয়ে বললাম যে দেখো তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার তো প্রথম হচ্ছে বিচ্ছেদের কাজ করা হয়েছে, যার জন্য ডিস্টেন্সটা অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, ডিস্টেন্স বেড়ে গেছে মানে তাদের ফিজিক্যালি জায়গাগুলো কমে গেছে। এবার তার সঙ্গে ওর গর্ভাশয়ের জায়গাটা বাঁধা। ঠিক আছে, এবারে ওর যার জন্য কি হচ্ছে, ওর বেবি আসছে না, নর্মালি আসার জায়গাটা পুরোপুরি বন্ধ করে রাখা আছে। মানে এটা কেউ একজন করেছে? হ্যাঁ, যে করেছে সেটা হচ্ছে সেই মানে ওয়াইফের শাশুড়ি মা। আচ্ছা, মানে একদম ঘরের লোক। ঠিক আছে, দেখো তন্ত্র করতে গেলে বা ব্ল্যাক ম্যাজিক করতে গেলে না কিছু জিনিসের প্রয়োজন হয়। এমন নয় যে আমি চাইলেই আজকে শাহরুখ খানের উপরে ব্ল্যাক ম্যাজিক করে দিতে পারবো না করতে। ঠিক আছে, করা যায় না। বা পাশের বাড়ির বৌদির ওপরে করে দিতে পারবো, করা যায় না। ঠিক আছে, কেন করা যায় না? কারণ কিছু জিনিসের মানে রিক্রুটমেন্ট থাকে, সেই জিনিসগুলো যদি না পাওয়া যায় তাহলে করা যাবে না। যেমন তোমার হেয়ার হতে পারে, তুমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছ সেই জায়গার মাটি হতে পারে। ঠিক আছে, তোমার ড্রেস হতে পারে, তোমার ইনার গার্মেন্টস হতে পারে। এই জিনিসগুলো তোমার কে জোগাড় করতে পারবে? একমাত্র তোমার সঙ্গে যে আছে সে, এছাড়া তো কেউ জোগাড় করতে পারবে না কোনো দিন, তাই না? তোমার ঘরের লোক ছাড়া কেউ জোগাড় করতে পারবে না। তুমি নিশ্চয় তোমার ইনার গার্মেন্টস বাইরের লোককে দেবে না, বা তোমার হেয়ার সে বাইরে দিয়ে পাবে না, বা তোমার পায়ের মাটি তুমি যখন যাচ্ছ তো পায়ের মাটি তো স্বাভাবিক বাইরের লোকের পক্ষে তোলা সম্ভব নয়। সেগুলো সবটাই কিন্তু করতে পারবে একমাত্র সেই মানুষ যে তোমার বাড়িতে আছে। তো শাশুড়ি মা এই কাজটা করেছে। আমরা যখন রিডিং করলাম তার নামটা আমি দেখেছিলাম, আমি মানে জিজ্ঞাসা করি তোমার কি কাউকে সন্দেহ আছে, যদি থাকে তুমি নামগুলো আমাকে বলো, তার মধ্যে দিয়ে কে আছে আমি বলে দেবো। আচ্ছা, মানে এটা বলা যায়? এটা আমি বলে দিই। ঠিক আছে, আমাকে নাম বলতে হবে, 3টে হোক 10টা হোক, নাম বলো, তার মধ্যে দিয়ে কে করেছে আমি বলে দেবো। এবার দেখো তোমার পুরো পরিচিতির মধ্যে কে কে আছে আমি জানি না। তাহলে আমি কি করে বলবো? আমাকে তো নাম রিক্রুটমেন্ট দিতে হবে যে হ্যাঁ এই কজনে আমার সন্দেহ তালিকায় আছে, আমি তার মধ্যে থেকে তোমায় বলে দেবো যে কে আছে, কে কি করেছে। ঠিক আছে, আর কিভাবে করেছে এটাও দেখতে হয়। যেমন ওরটা যেমন ছিল শ্মশান ক্রিয়ার মাধ্যমে ওরটা আটকানো ছিল। শ্মশান ক্রিয়ার মাধ্যমে? শ্মশানে বসে কাজ করা হয় তন্ত্রমতে, একটা যেটা খুব খারাপ কাজ। আচ্ছা, ঠিক আছে, ওটা দিয়ে মানে ওখানে এন্টিটি ইউজ করে কাজ করে আর কি। মানে এই কাজটা শ্মশানের হয়? হ্যাঁ, ওটা শ্মশানের এন্টিটি ইউজ করে, মানে শ্মশানে যে আত্মারা থাকে তাদেরকে না অনেক তান্ত্রিকরা ধরে রাখে এবং ধরে রেখে তাদেরকে দিয়ে কাজ করে, তাদেরকে ভোগ দেয়, তার পরিবর্তে তারা কাজ করে।
ঠিক আছে, তো ওইভাবেই ওরটা করা হয়েছিল এবং করে ওর ওইভাবে আটকে রাখা হয়েছিল। আচ্ছা, যাতে এটা কি baby-টা কোনো আটকে মানে দেয় না। এই যে কাজটা করলো কেউ একজন, এটা কি কোনো একটা টাইম পিরিয়ডের জন্য হয় নাকি এটা থেকেই যাবে সারা জীবন ওর সাথে? দেখো, একটা ব্যাপার হচ্ছে যে টাইম পিরিয়ডের একটা ব্যাপার তো থাকবে, ঠিক আছে। কেউ ধরো একটা কাজের পিছনে আমি কম করেই বলছি 100 জব করেছে, 100 জবের যে রেজাল্টটা পাওয়ার কথা ততটুকুই থাকবে। কেউ ধরো একটা কাজের পিছনে 1 লাখ জব করেছে, তাহলে তার পাওয়ার অবশ্যই বেশি হবে, ঠিক আছে। বা একটা হোম করেছে যেটা কিনা 5 দিনের হোম, একটা হোম করেছে 2 ঘন্টার হোম, দুটোর মধ্যে পার্থক্য থাকবে। এইটা হচ্ছে মেন সময়ের ব্যতিক্রমটা এই জন্যে হয়, ঠিক আছে। এবার আমি যে কাজটা এখন দেখলাম, আমি বললাম যে দেখো, এটা যদি তুমি কাটাতে চাও, যদি ইন্ডিয়ানে করতে চাও, তাহলে তোমার অনেকটা খরচা পড়বে, ঠিক আছে, কারণ যেহেতু শ্মশান ক্রিয়া টিয়া রয়েছে অনেকটা খরচা পড়বে। তো তখন আমি ওকে হুডোর মাধ্যমে এটা করে দিয়েছি, ওয়েস্টার্ন পদ্ধতি। এটা একটা আফ্রিকান তন্ত্র। হুডোর কথা তোমরা অনেকে হয়তো শুনেওছো, হুডোর নাম হয়তো শুনেছো যে পুতুল দিয়ে করে, কিন্তু এটা প্রপার পুতুল ছাড়াও আরো অনেক কিছু এর মাধ্যমে করা যায়, আচ্ছা, অনেক কিছু করা যায়। তোমার আমাদের একটু ইন ডিটেলস বলবে? হ্যাঁ বলবো। ইনকাম বাড়ানো যায়, ঠিক আছে। পুতুল লাগে না, এমনিতেই করা যায়, মানে কিছু ক্যান্ডেলস লাগে, কিছু হার্বস লাগে, কিছু অয়েলস লাগে, সেইগুলো মিক্স আপ করে কাজ করা যায়, ঠিক আছে। এবং স্পেসিফিক দিন আছে, যেমন সোমবার দিন একটা কাজ হয়, মঙ্গলবার দিন আর এক রকমের কাজ হয়। এবং হুডোতে আরেকটা আছে যেটা হচ্ছে স্পিরিট ওয়ার্ক, ওখানেও স্পিরিট দিয়ে কাজ হয়, কিন্তু ওটা আমি পজিটিভ কাজটা করি, আমি নেগেটিভ কাজটা করি না। কারণ তুমি যে কাজটা করবে তার কর্মফল তোমায় পেতে হবে, ঠিক আছে। আমি যদি আজকের কারোর জন্য খারাপ করি না, ভগবান আমার খারাপটা কিন্তু ধরে রাখবে, ঠিক টাইম মতন আমাকে রিটার্ন দিয়ে দেবে, যখন ওখান দিয়ে আমি আর বেরোতে পারবো না। এখন তন্ত্র মানে মানুষ তো খারাপটাই বোঝে, মানে ম্যাক্সিমামটা মারণ, উচাটন, বান মারা, বশীকরণ, এগুলোই। তন্ত্র কি আসলেই খারাপ? না, তন্ত্র কিন্তু একদমই খারাপ জিনিস নয়। তন্ত্রকে এখনকার মানুষ খারাপভাবে ইউজ করছে, ঠিক আছে। কেন কারণ বলছি, তুমি ভেবে দেখো তন্ত্র আসলে কি। তন্ত্র হচ্ছে ভগবান শিব এবং পার্বতীর আলোচনা, মা পার্বতীর আলোচনা, দুজনের মধ্যে যে আলোচনা হয়েছিল তার মধ্যে থেকে আমরা তন্ত্রকে পেয়েছি। আমি একদম পাতি বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি যাতে সবাই বুঝতে পারবে জিনিসটা। কেন দিয়েছিল তারা এটা? তারা তো অকারণে কিছু করবে না। কেন তারা এই জিনিসটা করেছিল? কারণ যাতে কিছু মানুষের সমস্যা মেটে, যাদের ইনকামে প্রবলেম হচ্ছে তারা ইনকাম করতে পারবে, যাদের বেবি হচ্ছে না তারা বেবি হওয়াতে পারবে, ঠিক আছে। বা ধরো যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কেউ করছে তারা কাটাতে পারবে, ঠিক আছে। অথবা ধরো না, এটাও হতে পারে যে সব বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সেই বিবাহিত জীবন নষ্ট হলে দুটো বাচ্চার জীবন নষ্ট হয়ে যাবে, সেই বিবাহিত জীবনটাকে সে বাঁচাতে পারবে। কিন্তু এখন তন্ত্র কি কাজে লাগে? পুরোটাই খারাপ হয়ে গেছে। বান মারবো, নিজের ভাইকে মেরে ফেলবো, নিজের মাকে মেরে ফেলবো, নিজের বোনকে মেরে ফেলবো, বাড়ি দিয়ে বের করে দেবো, আমি সমস্ত সম্পত্তি আমার হবে, ঠিক আছে। আর কি কি কাজে লাগবে? কারো বাচ্চা হতে দেব না, আরও নানান রকম। বশীকরণ করলে তুমি এখন ভাবছো বশীকরণ, এটা তো অন্তত ভালো থাকা উচিত ছিল, হ্যাঁ, কিন্তু বশীকরণের মধ্যেও এখন খারাপ ঢুকে গেছে। তুমি সামান্য একটা কথা বলি, আমার কাছে কয়েকদিন আগে একটা যোগাযোগ এসেছিল, বলছে আমার ভাইজিকে আমাকে বশীকরণ করে দাও। নিজের ভাইজিকে নিজে বশীকরণ করতে চাইছে, তাও বয়স কত? লোকটা প্রায় 40 ওভার হবে, মেয়েটার বয়স হচ্ছে মাত্র 16। মানে খারাপ উদ্দেশ্য, এগুলো পুরোপুরি খারাপ উদ্দেশ্য নিয়ে এরা করতে চায়, আর কিছুই না, ঠিক আছে। এদের মানসিকতা এতটাই এখন মানুষের নিচে নেমে গেছে, তারা খারাপ উদ্দেশ্য নিয়েই এগুলো করতে চায়। হ্যাঁ, না হলে দেখো না, তুমি নিজের শাশুড়ি মা কোনোদিন বৌমার এরকম করতে পারে? হ্যাঁ, তার তো বংশের বাড়বে, তার তো বংশ বাড়বে, তার বংশের বাচ্চা আসছে, সে সেটাকে কেন দিতে চাইছে না? কারণ তার ছেলে তার থেকে দূরে চলে যাচ্ছে। আচ্ছা, তারপর শুনি বাকিটা। হ্যাঁ, তো এবার কি হচ্ছে, যখন ও এলো সবটা চেক করলাম, চেক করার পরে দেখছি যে ওর তো ওরকম বাধা রয়েছে এবং হাজব্যান্ডের সঙ্গে ওর সেপারেশনের জন্য কাজ করা রয়েছে। এবার তো ওটা কাটানোর ব্যাপার হলো। প্রথমে হাজব্যান্ড ওয়াইফের কাজটা কাটানো হলো, হুডোতেই করেছিলাম, ঠিক আছে। হুডোতে করার পরে দেখলাম যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ঠিক হয়ে গেছে অনেকটা, আস্তে আস্তে ঠিক হয়, তবে অনেকটা। তারপরে আমি বললাম যে এবার তুমি টেস্ট করে দেখো তো যে তোমার আর কি কি প্রবলেম রয়েছে। তখনও দেখাচ্ছে যে বেবি হচ্ছে না, কিন্তু বেবির জায়গায় কোনো প্রবলেম নেই। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে বেবি হওয়ার জন্য আমি তোমার কাজ করব এবারে। কারণ হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা না ঠিক হলে তো আমি বেবির জন্য কাজ করাও বেকার,
ওটা তো সবার আগে ঠিক করতে হবে। তো ওটা যখন ঠিক করা হলো, তারপরে হুড়োর মাধ্যমে 21 দিনের টানা কাজ হয়েছে ওইটায়, বেবি হওয়ার জন্য যেটা করেছিলাম। 21 দিন টানা কাজ হয়েছে, মানে আমি সেই সময় না কোনো জায়গায় গেছি, না কিছু করেছি, না কিছু, পুরো টানা আমার কাজ চলেছে। প্রত্যেকদিন রাতে করে আমি কাজে বসেছি, কাজ করেছি। ওটা করার পরে ওটা যখন শেষ হয়েছে, ওটা একটা এগের উপরে কাজ হয়েছিল, মানে যে মুরগির ডিম হয় তার উপরে কাজ হয়েছিল। কাজ হওয়ার পরে ওটাকে মাটির মধ্যে পুঁততে হতো, আরও কিছু প্রসেস ছিল। তো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে 3 থেকে 4 মাসও লাগেনি, আই থিঙ্ক ওর 2.5 মাস মতন পরেও আমাকে খবর দিল যে দিদি আমি তো ভাবতেই পারিনি যে এটা মিটে যাবে, কিন্তু আমার প্রেগনেন্সি এসে গেছে। আমার কাছে এখনও পর্যন্ত ওর সেই মানে টেস্টের ফটোটা রয়েছে এবং ওর পুরো মেসেজটা রয়েছে। বলছে আমি বিশ্বাস করিনি, তুমি যখন কাজ শুরু করেছো আমি বিশ্বাস করিনি যে কাজের রেজাল্ট আসবে, কারণ আমি ডাক্তার দেখিয়ে ফেড আপ হয়ে গেছি, ডাক্তারের কাছে কোনো রেজাল্ট পাইনি। তো ডাক্তারে ধরতে পারবে না, যখন কোনো তন্ত্র মতে কিছু থাকবে, তন্ত্র দিয়ে বা ব্ল্যাক ম্যাজিক করে, যখন কোনো রকমের কোনো ব্ল্যাক ম্যাজিক কেউ কারোর উপরে করবে, ডাক্তার কোনোদিনই ধরতে পারবে না, ডাক্তারের রিপোর্টে আসবে না। কারো মাথা ব্যথা করছে, কারো কোমরে ব্যথা করছে, কারো কারো হতে পারে কাজে বসছে তখনই কোমরে ব্যথা করছে, বসতেই পারবে না ভালো করে কাজ করতে, ওখানেই কাজ করা আছে। কেউ না কেউ করে, কেউ না কেউ করে, কেউ না কেউ করবে। আমার ওপর তন্ত্রক্রিয়া হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? প্রথম কথা, তন্ত্রক্রিয়া যদি কারোর উপরে হয়, সে রাতে ঘুমাতে পারবে না, প্রথম কথাই। ঠিক আছে, সে ফোন দেখুক বা না দেখুক, তার ঘুম হবে না। ঘুম হলেও মোটামুটি আধা রাত্রির পরে তার ঘুম ভেঙে যাবে। চোখের তলা ডার্ক সার্কেলস আসা, ঠিক আছে, খেতে না পারা, মন সবসময় অস্থির অস্থির করবে। যদি বাড়িতে কিছু করে রাখে তাহলে বাড়িতে ঢুকলে পরে মনে হয় বাড়ির বাইরে যাব, কারো সবার সঙ্গে ঝগড়া অশান্তি এরকম হবে, কারোর সঙ্গে মেলামেশা করতে চাইবে না, একা ঘরে থাকতে চাইবে, একা ঘরে থাকতে চাইবে। ঠিক আছে, যদি ইনকামের উপরে কাজ করা, দেখবে ইনকামের সোর্সগুলো আস্তে 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 করে বন্ধ হয়ে যাচ্ছে, ইনকামের রাস্তাই খুলছে না, মানে হঠাৎ করে বন্ধ, মানে যেটা হতো সেই হওয়া জায়গাটাও নষ্ট করে দিচ্ছে। হয়তো তোমার চলতি ব্যবসা চলছে, হঠাৎ করে দেখছো ক্লায়েন্ট আসছে, দেখছে জিনিস কিন্তু কিনছে না, এরকম হয়। আচ্ছা, এটা থেকে কোনো সলিউশন আছে, মানে ঠিক করা যায়? হ্যাঁ, সলিউশন আছে। কোনো একজন ব্যবসায়ী, তার খুব বড় দোকান আছে, তার কাস্টমার আসছে কিন্তু সেল হচ্ছে না, কিন্তু কিনছে না, পাশের দোকানে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমার একটা ক্লায়েন্ট এরকমও আমার ছিল, আমার এটা কলকাতার বাইরেকার ক্লায়েন্ট ছিল। ঠিক আছে, ওর ক্ষেত্রে কেসটা যা হয়েছিল যে ওর কাজটা চলতো, দোকান ছিল, দোকানটা চলতো ভালো মতন চলতো, হঠাৎ করে দেখছে যে দোকানে লোক আসা বন্ধ হয়ে গেল। মানে আসছে, লোক আসছে, সামনে থেকে চলে যাচ্ছে, এরকম করে দেখতে দেখতে যাচ্ছে। যারা হয়তো ওর দোকানের পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল, তারাও দোকানটা এইভাবে দেখে অন্য দোকানে চলে যাচ্ছে, দোকানে আর ঢুকছে না, বা দোকানে ঢুকলেও কথাবার্তা বলে আচ্ছা ঠিক আছে একটু পরে আসছি, মানে কিনছে না, দাম ঠাম জিজ্ঞাসা করছে করে পাশের দোকানে চলে যাচ্ছে। তো ওরমভাবে ও সেই ফেসবুক মাধ্যমেই আমার সঙ্গে যোগাযোগ করে এসছিল। যোগাযোগ যখন করলো, দোকানের মাটি ফাটি সব চেক করা হলো, ওর দোকানে গিয়েও আমি ভিজিট করেছিলাম। ঠিক আছে, দোকানে গিয়েও ভিজিট করেছিলাম। দোকানের যখন গিয়ে ভিজিট করা হলো, দোকানের ভিতরে কিছু জিনিস ওদের পোতা ছিল, দোকানের যে রোডের সামনেটাই, ওদের দোকানের মেন জায়গাটাতেই ওরমভাবে পোতা ছিল। ঠিক আছে, তো ওইটা তো বের করে দেওয়া হলো, ওটার কাটান টাটান সব করিয়ে ওর জায়গা ঠিক করে দেওয়া হলো। করার পরে ওকে একটা সিঁদুর দিয়েছিলাম। ঠিক আছে, যে সিঁদুরটা হচ্ছে মা কামাক্ষার সিঁদুর, ওটা মা কামাক্ষার মন্ত্রের মাধ্যমে ওই সিঁদুরটাকে অ্যাক্টিভেট করা হয়, এবং যে ব্যবহার করবে তার নাম গোত্র সব লাগে, বাবার নাম মায়ের নাম সব লেগে ওটাকে অ্যাক্টিভেট করা হয়। এবার ওই সিঁদুরটার মধ্যে এতটাই মন্ত্রের পাওয়ারটা যায় যে ওইটা যখনই তুমি পড়বে, মানে ধরো তুমি ব্যবসায় যাচ্ছ, কপালে এভাবে পড়ে যাচ্ছ, তুমি ধরো এই যে বসছো ভিডিও করতে বসছো, তুমি যদি একটা কপালে এরকম হালকা টিপ দিয়ে বসো, দেখবে লোকের একটা অ্যাট্রাকশন তৈরি হবে তোমার প্রতি। ঠিক আছে, একটা অ্যাট্রাকশন তৈরি হবে এবং তারা তখন না দেখে যেতে পারবে না ভিডিওটা, এরকম একটা ব্যাপার হয়। আচ্ছা, ঠিক আছে, বা এরকমই যখন ওই লোকটাকে দিয়েছিলাম, তখন সে যখন ওটাকে ইউজ করতে শুরু করলো, তার কিন্তু মানে রেগুলারলি তার একটা তখন আবার কেনাকাটিটা শুরু হলো। আরো কিছু কাজ করা হয়েছে, আমি বলবো না শুধু সিঁদুর নিয়েছিল, কারণ ওর যা কেস ছিল সেটা শুধু সিঁদুরের মেটার নয়, কিন্তু সিঁদুরটা দেওয়াতে ওর অ্যাট্রাকশন পাওয়ারটা বেড়ে গেছে।
আচ্ছা, এই সিঁদুর তো মহিলারাও ইউজ করছে। হ্যাঁ, মহিলারাও ইউজ করছে ঘরের হাজবেন্ডের জন্য। ঠিক আছে, যখন তুমি এটা পড়ছো তখন কেউ তোমার উপরে বেশি কথা বলবে না। আচ্ছা, হ্যাঁ, মানে তুমি যখন বলছো তোমার হ্যাঁতে হ্যাঁ মিলাবে, এরকম ব্যাপার। এটাকে বলা হয় মা কামাখ্যার বশীকরণ সিঁদুর। আচ্ছা, ঠিক আছে, মা কামাখ্যা এমনিই বশীকরণের জন্য ভীষণ পাওয়ারফুল। যেহেতু জনিপীঠ, তো ওটা এমনিতেই বলা হয় যে বশীকরণের জন্য ভীষণ পাওয়ারফুল। এবং সমস্ত ক্রিয়া খুব তন্ত্রের ভীতি হচ্ছে মা কামাখ্যার জায়গা। ঠিক আছে, এবার ওনার মন্ত্রতেই এতটা পাওয়ার আছে না, তুমি যদি কারো হেলথ খারাপ থাকে শুধু যদি মন্ত্রটুকুও জপ করে, আমি বীজ বলতে পারবো না কারণ আমাদের যেহেতু কাজ করি, আমাদের ওই বীজগুলো ডাইরেক্টলি উচ্চারণ করাটা বাইরে মানা থাকে। তো ওই বীজ যখন তুমি জপ করতে থাকবে, ওর বীজেই একটা আলাদা পাওয়ার রয়েছে। তোমার শরীর খারাপ বলো, তোমার হেলথ ইস্যু বলো, ইনকাম বলো, এগুলো কিন্তু ঠিক হতে শুরু করে দেবে। ঠিক সেরকমই ওই মন্ত্রের পাওয়ারেতে, ওই সিঁদুরের মধ্যেও এতটা পাওয়ার তৈরি হয়, তোমার হাজবেন্ডও তোমার বশীকরণে আসবে, বা তোমার গার্লফ্রেন্ড তোমার বশীকরণে আসবে, বা তোমার ক্লায়েন্টরা তোমার বশীকরণে আসবে। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার কোনো দর্শক যদি চায় এই সিঁদুরটা নিতে, তাহলে সে কিভাবে নেবে? আমার স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে। হ্যাঁ, আমার নাম্বারেতে যোগাযোগ করলেই তারা পেয়ে যাবে। যারা নিতে চাইবে তারা আমার নাম্বারেতে যোগাযোগ করবে, তাদের প্রবলেম জানাবে প্রপারলি, দেন আমি গাইড করব। আচ্ছা, মানে চাইলেই হবে না, আগে জানাতে হবে একদম, প্রবলেমটা তো কোন বলতে পারপাসে হবে। ইউজটা। আমি দেখো, কারোর খারাপের উদ্দেশ্যে আমি দেব না জিনিস। আমি আমার জিনিস কোনোদিনই কারো খারাপ উদ্দেশ্যে দেব না। তুমি চাইছো আজকে নিয়ে গিয়ে অন্য একটা মানে খারাপ কাজের জন্য ব্যবহার করবে, আমি সেটা তো করতে দেব না। আগের কেসটাতে তুমি যেরকম দেখলে যে ওনার শাশুড়ি মা ওই কাজটা করেছে, এরকম তো তোমার কাছে অন্য কেসও আসতে পারে, বা হয়তো এসেছে যেখানে তোমাকে সত্যি পারপাসটা বলেনি, মানে মিথ্যে কথা বলেছে। মানে ধরো কাউকে একটা বশীকরণ অন্য কাউকে করতে চাইছে, তোমাকে অন্য কিছু বলেছে, হ্যাঁ এসেছে, তো সেটা চেক করতে পারবে তুমি? এসেছে, এবং চেক করেছি আমি। চেক করে যখন দেখছি যে না, এ তো মিথ্যা কথা বলছে, হ্যাঁ, মানে এটা চেক করা যাবে না, আমার প্রশ্নটা এটাই। চেক করা যায়, প্রপারলি চেক করা যায়, কারণ আমার কাছে কিছু জিনিস এমন আছে, ওগুলো আমি আজকে তো নিয়ে আসিনি, অন্য কোনো সময় এনে দেখাবো তোমাদের। কিছু জিনিস এমন আছে যেগুলোর মাধ্যমে কিন্তু বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে, যে কে কি চাইছে। মানে মিথ্যে কথা বলে কিছু করা যাবে না। সে যদি চায় যে আমি মিথ্যা কথা বলবো আর দিদি তো বুঝতে পারবে না, দূরে আছে, সেটাও হবে না, কারণ আমি আগেই তো ফটো, নাম, গোত্র সব চেয়ে নেব। তারপর যখন চেক করবো সবই বেরিয়ে যাবে। তোমার এনার্জিকে তুমি তো আটকে রাখতে পারবে না, এনার্জি তো ডিস্ট্রয় করা যাবে না। তুমি এনার্জিকে কি করে আটকে রাখবে? তুমি নিজে মিথ্যা কথা বলতেই পারো, কিন্তু তুমি তোমার এনার্জিকে তো মিথ্যা কথা শেখাতে পারবে না, ওটা তো বেরিয়েই আসবে। আচ্ছা দিদি, তোমার কাছে এরকম কোনো কেস এসেছে বশীকরণের, যে হ্যাঁ আবার পাশের বাড়ির বৌদিকে বশীকরণ করে দাও, এরকম? প্রচুর আসে। মানে আমরা যখনই কোনো বশীকরণ রিলেটেড কিছু বলি, সবার ফার্স্ট এই কেসগুলোই আসে। ঠিক আছে, সবার ফার্স্ট এই কেসগুলোই আসে যে পাশের বাড়ির বৌদিকে বশীকরণ করব, কাকিমাকে বশীকরণ করব। হ্যাঁ, একটা 17 বছরের বাচ্চা জানো একদিনকে আমাকে মেসেজ করেছে, একটা 45 বছরের মহিলাকেও বশীকরণ করবে। ভাবা যায়? আমি অবাক, আমি বলছি এটা কি চাইছে। এরকম এগুলো আসে ঠিকই, বাট আমি করি না এরকম টাইপের কাজগুলো। সত্যি বলতে আমার রুচির বাইরে, আমি এরকম টাইপের কাজ করি না। যদি কেউ ভাবে যে এরকম টাইপের কাজ করবে, প্লিজ দয়া করে যোগাযোগ করবেন না। সত্যি সমস্যা থাকলে তাহলেই আসো, মানে জেনুইন কাজ হচ্ছে। জেনুইন, তুমি যদি সত্যি প্রবলেমে আছো, তোমার লাইফে দরকার আছে, তখন আসো। ওই ফালতু টাইম পাস করার জন্য না আসাই ভালো। আচ্ছা দিদি, তুমি যেরকম বললে যে ওয়েস্টার্ন মেথোলজি অনুযায়ী তুমি এই কাজটা করলে হুডো দিয়ে, এরকম ইন্ডিয়ান তন্ত্রতেও তো তুমি কাজ করা যায়, অনায়াসে করা যায়। মা কামাখ্যার, মা কালীর কাজ করা যায়, যেগুলোতে তুমি সমস্ত রকম ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে নিতে পারবে। যেহেতু খরচাটা বেশি পড়ে বলে ও ওয়েস্টার্নে করেছিল। আচ্ছা, এরকম কোনো কেস আছে যেটা তোমার খুব মনে থেকে গেছে? ইন্ডিয়ান তন্ত্রতে আমি তোমাকে বলি, ইদানিং কয়েকদিন আগেই আমি কেসটা করেছিলাম। একজনের উপরে জ্বালাবান দেওয়া ছিল, 2 বোন। জ্বালাবান? হ্যাঁ, 2 বোন। সেটা কি জিনিস? ওটাকে বলা হয় অগ্নিবাণ বলে। ঠিক আছে, অগ্নিবাণে তোমরা নাম শুনেছো, ওটা দেওয়ার পরে না ও জ্বলবে, পুরো শরীর জ্বলবে ওর। ঠিক আছে, ওটাকে জ্বালাবানও কেউ বলে, কেউ অগ্নিবাণও বলে। ঠিক আছে, এরকম ব্যাপার। এবারে ব্যাপারটা হচ্ছে যে মেয়েটা কয়েক বছর ধরে কষ্ট পাচ্ছে, বহু জায়গায় গেছে কিন্তু কোনো রেসপন্স পায়নি। বহু জায়গায় বহু খরচা করেছে, কয়েক লাখ টাকা খরচা করেছে, কিন্তু কোনো রেসপন্স পায়নি।
ঠিক আছে, এখন এই সমস্যাটা না বহু জায়গায় আছে। মানুষ এসে আগে বলে কি যে রেসপন্স পাবো তো, রেসপন্স পাবো তো, কারণ আমি প্রচুর জায়গায় গেছি এবং প্রচুর খরচা করেছি, কিন্তু আমি রেসপন্স পাইনি। এরকম যদি প্রবলেম সত্যিকারও থাকে তাহলে আমি বলবো যে আগে আসুন, চেক করান, আপনি মিথ্যা কথা বলুন, আমি দেখুন আমি ধরতে পারি কিনা, তারপরে আপনার বিশ্বাসটা আসবে, তারপরে আপনি কাজ করাবেন। মানে কত পার্সেন্ট অ্যাকুরেসি অনুযায়ী একদম একদম ঠিক আছে। তো এই কেসটা যেটা বলছি সেটা হচ্ছে দুই বোন, ছোট বোনের সংসার ভেঙে গেছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সংসার ভেঙে গেছে, ইদানিং ও আরেকজনের সঙ্গে পছন্দ করে নিজে থেকে বিয়ে করেছে, সেখানেও তার উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ হয়েছে, মানে যে করেছিল সেই করেছে আবার। ঠিক আছে, এখন বরের সঙ্গে বনি বোনা হচ্ছে না, অশান্তি টুকিটাকি লেগে আছে, এ ওকে সহ্য করতে পারে না, ও তাকে সহ্য করতে পারে না। এটা গেল ছোট বোনের কেস। বড় বোনের কেস হচ্ছে বড় বোন শীতের এই টাইমটা, এরকম শীত, এরকম সময়েতেও ও ঘরে 16তে এসি চালিয়ে বসে আছে, এতটাই শরীর জ্বালাপোড়া করছে, কোনো কাজ করতে পারছে না, কিছু খেতে পাচ্ছে না, খালি জল খাচ্ছে বসে বসে, মানে এতটাই কষ্ট হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে, এবং এই কষ্টটা ও লাস্ট 4-5 বছর ধরে সহ্য করছে। এবং কোনো ট্রিটমেন্ট করিয়ে কোনো ডাক্তার কিছু কোনো ডাক্তার কেন, ডাক্তার তো ছেড়েই দাও, ডাক্তার তো রোগী ধরতে পারেনি। ঠিক আছে, যারা তন্ত্রের মাধ্যমে এফেক্টেড হবে তাদের কোনো তন্ত্রের মানে মেডিকেলে কোনো দিন রিপোর্টে আসবে না। ডাক্তার বলছে গ্যাসের প্রবলেম হচ্ছে, তুমি গ্যাসের ওষুধ খাও, ইস্যু তো কিছু পাচ্ছে না, ওর হজম হচ্ছে না খাবার, ও হজম করতে পারছে না, বমি করে ফেলছে, ঠিক আছে, পেটে কিছু রাখতে পারছে না, পেটের মধ্যে ব্যথা, নাভি চারিপাশ খিঁচে ব্যথা করছে, মনে হচ্ছে নাভি পুরো ভিতর দিকে ঢুকে যাচ্ছে, এমনভাবে ওর পেটে ব্যথা করছে, ঠিক আছে, হাত পা শরীর জ্বালাপোড়া করছে, এরকম টাইপের প্রবলেম। ঠিক আছে, তো রাতে ঘুমাতে তো পারেই না, ভুলভাল স্বপ্ন দেখে, ভয়ের স্বপ্ন দেখে, এ মরে যাচ্ছে, সে মরে যাচ্ছে, এরম টাইপের বাজে বাজে সব স্বপ্ন দেখে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন আমার কাছে এলো, আমি সব চেক টেক করলাম, করে ওকে বললাম যে দেখো এরকম আছে প্রবলেম, তো তুমি কি করবে বলো, ইন্ডিয়ানে করবে না ওয়েস্টার্নে করবে? ও আমাকে বলো দিদি ইনস্ট্যান্ট আমাকে বাঁচিয়ে শুধু বের করে দাও। বললাম ঠিক আছে, মিনিমাম তোমাকে 21 দিন সময় আমাকে দিতে হবে, তার আগে তুমি রেজাল্ট বুঝতে পারবে না। মাখা মাখা জল দিয়েছি, ঠিক আছে, মাখা মাখা জল দিয়েছি রেগুলার খাওয়ার জন্য, যাতে ভিতরেরটা ঠান্ডা থাকবে। হ্যাঁ, মা কামাখ্যা জল যেটা ওখান থেকেই আনা হয়, আমার মা কামাখ্যার মন্দির থেকেই আমার ওই জল আনা হয়। হ্যাঁ, ওই জল দেওয়া হয়েছে, ওই জলের ভীষণ এফেক্টিভ। যদি কোনো বেবি হচ্ছে না কারো, তাকেও যদি দেওয়া হয় বেবি হওয়ার জায়গা খুলে যায়, এতটাই এফেক্ট থাকে। ঠিক আছে, কাউকে কিছু খাওয়ানো আছে, ওই জল তুমি খাইয়ে দিতে যদি পারো, কেটে যাবে, ভিতরে যা যা থাকে ওগুলো নষ্ট করে দেয়। ঠিক আছে, এবং এটা আমি পরীক্ষা করে দেখে তবে আমি এটার ব্যবহার করেছি। মানে এটা তোমার কাছে পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা, অল্প পরিমাণে দেওয়া হয়, কারণ এটা এতটাই রেয়ার যে আমি বছরে হয়তো একবারই পাবো। আচ্ছা, তো একদম অল্প পরিমাণে দেওয়া হয়, কিন্তু মারাত্মক পরিমাণে কাজ হয়, এফেক্টিভ, মারাত্মক কাজ দেবে। তো ওকে ওই জল দেওয়া হয়েছে। প্রথম দিন জল খেয়ে মারাত্মক শরীর খারাপ লাগছে, আমাকে ফোন করেছে, দিদি আমার না খুব শরীর খারাপ লাগছে, খুব শরীর খারাপ লাগছে। আমি যে কিচ্ছু করতে হবে না, ওই জলটা খেয়েছো বা চুপচাপ শুয়ে পড়ো, কালকে আবার জল খাবে, যা হচ্ছে হতে দাও, কারণ ভিতরে তো অলরেডি জিনিস রয়েছে, ওগুলোকে তো নষ্ট করতে গেলে যুদ্ধ হবে। তো ওই পার্টি তো এমনি এমনি সরে যাবে না। তুমি একটা ওষুধ খাচ্ছ, ওষুধ খেয়ে তোমাকে শরীরের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে যে দেখি কে জিতি। ঠিক আছে, এবার কে জিতবে সেটা ডিপেন্ড করছে তোমার মায়ের মা তোমাকে কতটা আশীর্বাদ দিচ্ছে তার উপরে। তো এবারে ওইরকমভাবে দেওয়া হলো, জল দেওয়া হয়েছে। পরের দিন শুভক্ষণ দেখে দিন ঠিকঠাক করে ওদের দুই বোনের জন্যেই কবচ রেডি করা হয়েছে, মা বগলার কবচ রেডি করা হয়েছিল। ঠিক আছে, সোনার কবজে মা বগলার রেডি করা হয়েছে, রেডি করে ওদেরকে যজ্ঞ টজ্ঞ করে সামনে বসিয়ে ওরা পুরো আহুতি দিয়ে যজ্ঞ করেছে। যজ্ঞ করে ওরা যখন মানে যাওয়ার সময় কবচটা পড়ে গেল, তারপরে থেকে আমি মোটামুটি খবর নিয়েছি। প্রথম 10-15 দিন বলছিল একটু শরীর খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে, তারপরে আস্তে আস্তে এখন কিন্তু বলছে একদম ফিট আছি, একদম ফিট। মা বগলার কাজে ভীষণ এফেক্ট হয়, ভীষণ এফেক্ট হয়, মানে আর ইনস্ট্যান্ট এফেক্ট হয়। ওর অতগুলো বান ছিল, সেই বান যজ্ঞের মাধ্যমে সব কাটানো হয়েছে, কাটিয়ে ওকে প্রোটেকশনের জন্য মা বগলার এটা দেওয়া হয়েছে, কবচটা, সোনার কবচ। আর ছোট বোনের গল্পটা তো তোমাকে অর্ধেক বললাম। যেদিনকে আসবে আমার বাড়িতে যজ্ঞের জন্য, সকাল থেকে ওর শরীর এত খারাপ, ও উঠে বসতে পারছে না। বড়জনের বমি হচ্ছে, মাথা ঘুরছে, ছোটজনের শরীর এমন অবস্থা হয়ে গেছে যে সে উঠে বসতেই পারছে না।
নানা রকমের আসতে প্রবলেম, দেরি। আসতে দেবে না। আমাকে ফোন করেছে সন্ধেবেলা, তখন মানে সন্ধ্যের একটু আগে আগে বিকালবেলা, তুই যাভাবে হোক তুই আমার বাড়িতে এসে পৌঁছা, শুধু পারলে নাইটি পরেই চলে আয়, বাড়ির নাইটি পরেই তুই চলে আয়, কিন্তু এসে পৌঁছে আমার বাড়িতে তুই শুধু, ঠিক আছে? যাই হোক, কষ্ট মষ্ট করে এসেছে, কাজ টাজ হয়ে গেছে, রাত্রি 1:30টার সময় কাজ শেষ হয়েছে, 1:30টার বেশি হবে আরও। আমার বাড়িটা তুমি দেখেছো কতটা ভিতরে, ওখান থেকে ওই টাইমে অটো পাওয়া অসম্ভব ব্যাপার। 1:30টার সময় ওই টাইমে ওইখানে অটো। এবারে আমি যখন সব কাজ শেষ করে ওরা বেরিয়ে গেল, প্রসাদ টোসাদ সব দিয়ে দিলাম, দিয়ে আমি নিচে এসে সবাই ড্রেসটা চেঞ্জ করব, তার মধ্যে আমাকে ফোন করে দিদি আমি বাড়ি পৌঁছে গেছি। আমি কী করে পৌঁছালে? আমি তো অবাক, 10 মিনিট হয়নি বলছে আমি বাড়ি পৌঁছে গেছি। ওর বাড়ি মোটামুটি অটোতে গেলেও তো একটু সময় লাগবে, কারণ অটোটা পেতে হবে তবে তো যাবে, ওর টাইমে অত রাত্রেবেলা অটো পেয়েছে। আমি তো অবাক শুনে, বলছে না আমি তো বেরোলাম, বেরোতেই দেখলাম একটা অটো যাচ্ছে, দাঁড়িয়ে গেল আমাদেরকে দেখে, আমি বললাম আমাকে নিয়ে যাবে, নিয়ে চলে এলো। আচ্ছা, আরে সাবাস, সে তো হেভি ব্যাপার হয়েছে তোমাদের, মানে মায়ের এফেক্টটা শুধু কতটা বোঝো, কৃপা। এফেক্টটা শুধু বোঝো যে তার কাজ করে সে বাড়িতে যেতে পারবে না, অসুবিধা পড়বে, সে কিন্তু সেই ব্যবস্থাটা করে দেয় ইনস্ট্যান্টলি, তুমি ভাবো। এবং যেই মেয়ে উঠে বসতে পারছিল না, তারা বাড়িতে গিয়ে ওই রাত্রেবেলা লুচি তরকারি রান্না করে খেয়েছে, আমাকে ফটো তুলে পাঠিয়েছে। মানে করবার সাথে সাথে তার কতটা পজিটিভিটি তার মধ্যে ঢুকেছে, আর সময়ের সাথে সাথে তো এফেক্ট আরও বাড়বেই, ওটা তো কিছু করার নেই, ওটা বাড়বেই। আর বগলা মায়ের কাজে আমি দেখেছি এটা খুব রিভার্স যায়, রিভার্স যায় মানে ধরে না তোমার উপরে কেউ কিছু করেছে, মা তাকে কিছু না কিছু ফল দেবে। মানে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। হ্যাঁ, হবেই, দেবেই মা, এটা আমি দেখেছি, 2-3 বার দেখেছি আমি, ঠিক আছে? আর একবারও কাজ হয়েছিল তার শত্রু দমনের জন্য, মা এমন দমন করেছে তারা সব হসপিটালে ভর্তি ছিল। ওটা নিয়ে আমি অন্যদিন বলবো তোমাদের, ঠিক আছে? এমনই, মানে ওটার কোনো পার্সিফিকভাবে আমরা বলিনি, কাজের সময় সংকল্প এমনভাবে নিইনি যে তুমি ওদের কিছু ক্ষতি করো, আমরা জাস্ট কাজটা এইভাবে করেছিলাম, সংকল্প এমন ছিল যে তুমি এদেরকে প্রোটেক্ট করো এবং এদের শত্রুগুলোকে দমন করো। মা দমন ওইভাবে করেছে, সেটা মায়ের ইচ্ছে। আচ্ছা, এরকম অনেকেই আছে, আমরা অনেক জায়গাতেই দেখেছি যে কোনো একজন তান্ত্রিক বা কারোর সাথে কনসাল্ট করার পর তার ক্রিয়াটা হওয়ার পরেই 2-1 দিনের মধ্যেই খবর আছে যে আমার কাজটা হয়নি, ফলস, হচ্ছে না। মানে এত তাড়াতাড়ি কি এফেক্ট পাওয়া যায়? একটা লিমিটেড টাইম দিতে হয়, ঠিক না, আছে? মানুষের মনে এই ভুল ধারণাটা আছে, আমার প্রশ্নটা এই জায়গাতেই, মানুষের মনে এই ভুল ধারণাটা আছে যে আমার জন্য ক্রিয়া করার সাথে সাথেই আমি এফেক্ট পাবো। এটা কি সম্ভব? দেখো, তুমি এটা পজিটিভিটি তো পাবে, কিন্তু এফেক্ট পাওয়া এত ইজি নয়। তুমি আজকে 10 বছর পুরনোটা কেস নিয়ে এসছো, সঙ্গে সঙ্গে এফেক্ট পেয়ে যাবে? তৈরি হতে সময় লেগেছে তো কাটতে সময় লাগবে না? হ্যাঁ। এটা হয় কোনো দিন? তুমি একটা বাঁশ ঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছো, আর বাঁশগুলোকে তো একটা একটা করে কাটবে রে ভাই, সময় তো লাগবে পুরো পরিষ্কার করতে। তো লিমিটেড টাইমের মধ্যে হয় না, ওইভাবে হয় না। অনেকে বলে না 2 দিনে বশীকরণ, হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এটাই তোমাকে 2 দিনে বশীকরণ হয় না, মিথ্যা কথা। যারা বলে ভুয়োবাজি করছে, এগুলো মিথ্যে কথা বলছে। 2 দিনে, 3 দিনে, 2 ঘন্টায়, 4 ঘন্টায়, 1 সপ্তাহে হয় না, সময় দিতে হয়। হবে কোন কোন ক্ষেত্রে হবে, আমি তোমাকে একটা কেস বলি। একদিনে আমি এই কাজটা করেছিলাম, একদিনে রেজাল্ট এসেছিল। এটা ডেমনিক কাজ ছিল। আচ্ছা, ডেমনিক কাজে তুমি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে, অ্যাটলিস্ট রেজাল্ট শুরু হয়ে যাবে, আচ্ছা। ঠিক আছে? কিরম ছিল, ওইখানেও শাশুড়ি বশীকরণ করে পুরো ছেলেকে তার ফরে নিয়ে এসেছে, মানে ছেলে পারলে বাড়ি ছেড়ে চলে যাবে, এরকম গল্প করে রেখেছে, ঠিক আছে? বৌমা যোগাযোগ করেছিল আমার সঙ্গে, তো আমি ওই দিনকে ওটা ডেমনিক কাজ করেছিলাম ফার্স্ট দিন। আমি ভাবলাম যে দেখি না কীরকম রেজাল্ট আসে, একটুখানি আমারও এক্সপেরিমেন্ট করা হয়ে যাবে, ঠিক আছে? করলাম যেদিনকে, সেদিনকে আগের দিন অবধি মারাত্মক ঝগড়া, অশান্তি, ঝামেলা ওদের মধ্যে চলেছে। বর বেরিয়ে নিজের বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে, মানে বউ বর বেরিয়ে গেছে, বর বেরিয়ে গেছে, বউ আর বাচ্চা রয়েছে বাড়িতে, আচ্ছা, বেরিয়ে সে তার মায়ের বাড়ি চলে গেছে, আচ্ছা। ঠিক আছে? এবং প্রায় দিনই সেটা চলে যাচ্ছে ওরমভাবে। এবার ডেমনিক কাজ করেছিলাম, ডেমনিক কাজ করে যে একদিন গেছে, যেদিন করেছি সেদিনকে গেছে, তার পরের দিনে আমাকে হঠাৎ রাত্রেবেলা মেসেজ পাঠিয়েছে, কি গো কেমন আছো? মেয়েটা, আচ্ছা হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বলছে একটা দারুণ খবর দেওয়ার আছে তোমায়। যে কী খবর বলো?
বলছে এতদিনে যে মানুষ আমাকে দেখলেই পালাচ্ছিল সে আমাকে আইসক্রিম এনে খাইয়েছে। ঠিক আছে, এরকম ব্যাপার, মানে এতটাই একবারেই চেঞ্জ এনে দিতে পারে। ইনস্ট্যান্টলি কাজ যদি বলে তাহলে ওই ক্ষেত্রে হয়, কিন্তু সেটা খরচা সাপেক্ষ হয়। আচ্ছা, এই তুমি আমাকে একটা ইন্টারেস্টিং টপিক বলেছিলে তোমার সাথে আলোচনা করতে বলছে, সেটা হচ্ছে ডেমোনোলজি। হ্যাঁ, ডেমোনোলজি। এই ডেমোনোলজি জিনিসটা কি? ডেমোনোলজি ব্যাপারটা হচ্ছে ডেমন্সদেরকে নিয়ে কাজ হয়। আমাদের ইন্ডিয়ান তন্ত্রে তোমরা শুনেছো হয়তো, পেট চালান করে, পেট দিয়ে কাজ হয়, এসব নিয়ে কাজ হয়। এটা যেমন একটা নেগেটিভ বা ডার্ক সাইড, ডেমোনোলজিটা ওয়েস্টার্ন একটা ডার্ক সাইড। আচ্ছা, ঠিক আছে, এখানে তুমি অনেক ডেমন্সদের পাবে যারা একসময় অ্যাঞ্জেলস ছিল, এখন ফলেন অ্যাঞ্জেলস, মানে অ্যাঞ্জেলসদের জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে কিছু কারণবশত, এবং তারা এখন আস্তে আস্তে নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য বলো বা নিজের জায়গা তৈরি করার জন্যই বলো, তারা নিজেদের জায়গাটা তৈরি করার জন্য তারা ডেমন্সের রূপে পরিবর্তিত হয়ে গেছে। তাদের মাধ্যমে কাজ করা যায় এবং A to Z সমস্ত রকমের কাজ করা যায়। এক একজন ডেমনের পিছনে প্রায় 600-700 করে সাব ডেমন থাকে। আচ্ছা, মানে ওই আমাদের মা কালিয়ার 64 যোগিনীর মতন ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে। এদের উপরে একজন আছে, তোমরা নাম সবাই শুনেছো, যার নাম হচ্ছে লুসিফার। এই নামটা সবাই শুনেছে। বাফোমেট, লুসিফার নাম সবাই শুনেছে। তো এই ডেমোনোলজির হেডে হচ্ছে ওই লুসিফার, ঠিক আছে। এবং লুসিফার ভীষণভাবে হেল্প করে। এবার দেখো, ডিপেন্ড করছে সে পজিটিভ করবে না নেগেটিভ করবে। অনেকে বলবে নেগেটিভ কাজ করছে, তুমিও বলতে পারো দিদি তুমি ডেমোনোলজি নিয়ে কাজ করছো, তুমি নেগেটিভ কাজ করছো। আমি একটা কথা বলি, আমি যদি লোকের উপকার করি সেটা কি নেগেটিভ কাজ হচ্ছে? ইন্ডিয়ানে মা কালীকে দিয়েও লোকে আর একজনের পেট বেঁধে রাখছে, বাচ্চা হতে দিচ্ছে না, বা সংসারে অশান্তি তৈরি করছে, বিদ্বেষণের কাজ করছে, তাহলে কি মা পজিটিভ রেজাল্ট দিচ্ছে ওখানে? পুরোটাই ডিপেন্ড করছে যে সাধক বা যে তান্ত্রিক বা যে ডেমোনোলজি করছে সেই পার্সন কিভাবে কাজ করছে। কোনো তন্ত্র কোনোদিন খারাপ হয় না, বাবা ভোলেনাথ তো কোনোদিন খারাপ জিনিস দেয়নি, এবং অন্যান্য জায়গাতেও ভালো মন্দ দুটোই থাকে। কে করবে তার মেন্টালিটির উপর ডিপেন্ড করছে, সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। আমি যদি বলি হ্যাঁ তুমি এর হাত পা ভেঙে দাও, তাহলে সেটাও হবে। হ্যাঁ, ঠিক আছে, সেটাও হবে। আমি যদি বলি একে বশীকরণ করে দাও, সেটাও হবে। আমার এত টাকা লাগবে, আমাকে এনে দাও, সেটাও হবে। আবার আমি কারো হেলথ খারাপ আছে, তার হেলথ ঠিক করে দাও, সেটাও হবে। ডেমোনোলজিতে এমনও কিছু প্রসেস রয়েছে যেখানে কারোর উপরে যদি কোনো এন্টিটি থাকে সেটাকেও বের করে দেওয়া যায়, যেটাকে বলা হয় না যে আত্মা রয়েছে সেটাকে বের করে দিচ্ছে, ভূত তাড়ানোর ব্যাপারটা। ঠিক সেমভাবে তোমার উপরে যদি কোনো এন্টিটির প্রভাব থাকে, ডেমোনোলজিতে একটা অ্যাসমোডে বলে একজন আছেন, ওনার মাধ্যমে তুমি যদি কাজ করো তাহলে তুমি তার ভিতর দিয়ে সেটাকে বের করে দিতে পারবে। এটা তো খারাপ নয়। কারোর খুব পায়ে ব্যথা করছে, তুমি ইনস্ট্যান্টলি কাজ করে সেই পায়ে ব্যথাটা কমিয়ে দিতে পারবে, খারাপ নয় তো এগুলো, তাই না? আমার যে ম্যাডাম যার কাছ থেকে আমি ডেমোনোলজি শিখেছিলাম, উনি নিজের পায়ের ওনার মানে হাড় ভেঙে গেছিলো এক সময়, তো সেই ব্যথা উনি ডেমোনসের হেল্প নিয়ে কমিয়ে রেখেছে। আচ্ছা, মানে নেগেটিভটাকে পজিটিভে কনভার্ট করা হচ্ছে। আমি কিভাবে কাজ করব সেটা সম্পূর্ণভাবে আমার উপর ডিপেন্ড করছে, এটা কেউ ডিসাইড করতে পারে না। আমি এবার যদি টাকার লোভে বলি যে হ্যাঁ চলো আমি তোমাদের বিদ্বেষণ করিয়ে দেবো, হ্যাঁ সব কিছু খারাপ কাজ আমি করি, তাহলে তো আলাদা ব্যাপার হয়ে গেল। সেটা তাহলে আমি ডার্ক হয়ে গেলাম। আমি ডার্কে যাব কেন? আমি যদি ডার্কটাকে পজিটিভ ওয়েতে ইউজ করতে পারি তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এখন তো ম্যাক্সিমাম তান্ত্রিকরা ডার্কের কাজই করে, মানে নেগেটিভ কাজই করে। তাদের পয়সার দরকার আছে তাই করে। সব জায়গায় কি সাকসেস পাওয়া যায়? না, সব জায়গায় সাকসেস পাওয়া যায় না। আমাদের হাতে একটা দাগ আছে, এটা হচ্ছে আয়ুরেখা। আয়ুরেখার পাশ থেকে একটা দাগ থাকে যেটাকে অনেকে বলা হয় মঙ্গল রেখা। এই রেখা যদি কারোর হাতে থাকে, সে মানুষের ক্ষতি মানুষ সহজে করতে পারবে না। আচ্ছা, সহজে করতে পারবে না। তন্ত্রক্রিয়া করলেও তার উপরে এফেক্ট পড়বে না বেশি একটা, হয়তো 2 দিনের জন্য এফেক্ট পড়বে, এমনিই কেটে যাবে। এটা ডিভাইন ব্লেসিং। আপনারা একবার মিলিয়ে নিন আপনাদের হাতের সাথে, এটা ডিভাইন ব্লেসিং, ঠিক আছে। এরকম আরো অনেক কিছু থাকে যেগুলো মানুষের প্রোটেকশন মানুষ জন্মগতভাবে নিয়ে আসে, ঠিক আছে। আমাদের অনেক মানুষের না
ডিভাইন ব্লেসিং থাকে। আমরা আগাগোড়ায় যখন করছি, যখন আমরা কাজ করছি, আগের জন্মেও আমরা হয়তো কোনো সাধনা করেছি, ঠিক আছে, সেই সাধনার ফলটা তো থাকে আমাদের। তো আমার উপরে যেমন একটা, আমি বলছি ওপেন বলছি মাইকে আজকে, মানে ক্যামেরায় বলছি, যদি আমার উপরে কেউ ক্রিয়া করে সেটা রিভার্স যায় অটোমেটিক্যালি। হ্যাঁ হ্যাঁ, মানে আমার উপরে ক্রিয়া কিন্তু অনেকে করে। আমি এটাই বলছিলাম, মানে তুমি এটা ফিল করেছো বা দেখে জানো? আমি ফিল করেছি, রিভার্স যায় অটোমেটিক্যালি। তাদের খারাপের থেকে খারাপ অবস্থা হয়ে যায়, আমি নিজে এটা দেখেছি। বা ধরো সামান্য আমার কেউ ক্ষতি করতে চাইছে, তন্ত্রফন্ত্র নয়, এমনি নর্মালি কেউ ক্ষতি করতে চাইছে, বা আমার ব্যাপারে হয়তো আলোচনা করছে, বাইরে কোনো খারাপ আলোচনা করছে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এগুলো ডিভাইন ব্লেসিং, এগুলো আর কিচ্ছু নয়। এগুলো হয়তো কোনো জন্মের কিছু ফল আছে তার জন্য, আর কিছু নয়। আচ্ছা, তুমি ট্যারোটও করো, আমি বলছিলে আমাদের শুরুতেই। ট্যারোট নিয়ে মানুষের মনে একটা খুব ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে ডেথ কার্ড যদি ওঠে, অনেকে ভাবে সেটা তার মৃত্যু আসন্ন বা এরকম কি কিছু হয় ট্যারোটে? না, ডেথ কার্ডে মৃত্যু বলে না। ডেথ কার্ড বোঝায় যে তুমি নতুনভাবে শুরু করো আবার। ডেথ মানে কি, তোমার যে প্রবলেমটা চলছিল সেটা শেষ, এবার তুমি তোমার চেষ্টাটাকে আবার জাগিয়ে তুমি নতুনভাবে আবার শুরু করো, মানে নিউ বিগিনিং করো আবার। হয়তো প্রথম তুমি অনেক বেশি সাকসেস পাবে না, হয়তো প্রথম তুমি অনেক কিছু এটা হবে না যে তুমি অনেক বড় সাকসেস পেয়ে গেছো, তোমার মনে হবে নর্মালি হয়তো চলছে, এরকম হতেই পারে। এটাই মেনলি হয়। কিন্তু যদি এটা তুমি কন্টিনিউয়াসলি চলতে থাকো, যদি চলতে পারো, তাহলে কিন্তু তুমি এমন একটা জায়গায় পৌঁছাতে পারবে। ওই ডেথ কার্ডই বোঝায় যে তুমি অনেক বেশি সাকসেস পাবে। আচ্ছা দিদি, আমাদের অনেক দর্শক আছে যারা কলকাতার বাইরে কিংবা ইন্ডিয়ার বাইরেও থাকে। তাদের লাইফে যদি কোনো সমস্যা থাকে, তারা সেটাকে যদি কাটাতে চায়, তারা তোমার সাথে যোগাযোগ করতে পারে, এবং যোগাযোগ করলে সেই কাজটা কি করা পসিবল, যেহেতু তারা এতটা ডিস্টেন্সে থাকে? হ্যাঁ, করা যায়, ঠিক আছে, করা যায়। আমার দেশের সব জায়গাতেই ক্লায়েন্ট আছে এবং দেশের বাইরেও ক্লায়েন্ট আছে। আমার ইদানিং একটা ক্লায়েন্ট ছিল, যেটা হচ্ছে তোমার লন্ডনে থাকে। আচ্ছা। আর একজন আছে যেটা হচ্ছে তোমার ইউএসএতে থাকে। আচ্ছা। ইউএসএটা তোমাকে আমি আগে বলি। এর কেসটা আমার কাছে এসেছিল আজ থেকে 5 মাস আগে, ঠিক আছে। তো এসেছিল, সে প্রথমে চেয়েছিল যে মা কালী তন্ত্রের মাধ্যমে সে নিজের জায়গাটাকে ঠিক করবে, একটা প্রবলেম, ইন্ডিয়ান তন্ত্র অনুযায়ী, ঠিক আছে। তার ছেলে এখানকার মানুষ, তারা ওখানে গিয়ে সেটেল হয়েছে, ঠিক আছে। বাবা ওখানে চাকরি করে, সেই সূত্রে সেটেল হয়ে গেছে। এবারে এখানে থাকা যেহেতু তাদের ছোটবেলা থেকে, তাদের মেন্টালিটি একরকম, তারা ভাবছে দেশের মেয়েকে বিয়ে দেবে ছেলের সঙ্গে। এবারে ছেলে তো ওখানে বড় হয়েছে, ওখানে পড়াশোনা করেছে, কলেজে পড়াকালীন একটা মেয়ের সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। ওখানকার মানুষ, ওখানকার মতন মেন্টালিটি তো তৈরি হয়েছে, বাচ্চা তো ছোটোবেলা থেকে ওখানে বড় হয়েছে না। তো এবার ওরকম হওয়াতে যখন মা বাবাকে বলে ছেলেটা যে আমি এরকম এই দেশের একটা মেয়েকে এরকম ভালোবেসে ফেলেছি, তারা মানতে পারেনি, ঠিক আছে, মানতে পারেনি। তারা কি করেছে, তারা বলছে যে না, আমরা মানবো না, তোমাকে আমরা দেশের মেয়ের সঙ্গে বিয়ে দেবো, আমরা এই দেশের মেয়ে বাড়িতে আনবো না, ঠিক আছে, কারণ এদের মেন্টালিটি অন্য রকমের, আমাদের সঙ্গে মানবে না, আমরা মানে মানিয়ে নিয়ে চলতে পারবো না। হ্যাঁ, কালচারটা মানিয়ে নিয়ে চলতে পারবো না। যতই তারা ওখানে গিয়ে থাকুক, ওখানে মতন চলুক না কেন, মেন্টালিটি তো আর শর্ট করে চেঞ্জ হয়ে যায় না। তো এবারে ওরম বলতে তখন বলছে যে ছেলেটা অনেকবার বলেছে, অনেক দিন ধরেই বলেছে, তো ওরা তো না, মানে মানতে নারাজ একদম। এবারে কি হয়েছে, ছেলেটা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, খুব ঝগড়াঝাটি করেছে বাড়িতে, করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে এবারে ও মেয়েটার সঙ্গে থাকা শুরু করে দিয়েছে। ওই দেশে লিভিনে কোনো ব্যাপার না, ঠিক আছে, ওরা লিভিনে থাকতে শুরু করে দিয়েছে। খুব ভালো, মা বাবাকে জানায়নি যে লিভিনে থাকছে, ঠিক আছে, একটু সম্মানের জায়গা রেখেছে, ও জানে আলাদা কোথাও গিয়ে থাকছে বা কিছু এরমভাবে বলেছে। এবার আমাকে যখন চেক করছে, তখন আমি বললাম যে ও তো একসঙ্গেই থাকছে, যোগাযোগ করেছিল, আমার এখানকারই ক্লায়েন্ট ছিল, যাদের রিলেটিভ হয় ওরা, তো তাদের থ্রুতে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে। আচ্ছা, মানে তুমি এটা এখান থেকে দেখলে? এখান থেকে দেখেছি, এবং তারা থাকে ইউএসএতে। তো ভালো কথা বলেছি সবটা, তা দেখে বললাম যে এরকম গেছে, তো ও এখন খুব ডিপ্রেশনেতে আছে, বাড়িতে যেহেতু এতটা ঝগড়া অশান্তি করে গেছে, খুব ডিপ্রেশনেতে আছে। এবং ওর একটা সমস্যা তখন হয়েছিল, ওটা সুইসাইড অ্যাটেন্ড করার একটা ব্যাপার ছিল, ঠিক আছে, মানে ওরকম একটা টেন্ডেন্সি দেখা গেছিলো। তো ওখানে আমি মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র দিয়ে কিছু কাজ করেছিলাম তখন, যাতে ওই বাধাটা যাতে কেটে যায়।
ভালো মতন কেটেও গেছিলো। তো ওটা করে দেওয়ার পরে এবারে ও বলছে যে ঠিক আছে তাহলে এবার বাড়িতে ফিরিয়ে আনো। এবারে আমি বলছি তুমি কীভাবে কাজ করবে বলো, কারণ দেখো যে ডেমন চাইবে তারটা ডেমন দিয়ে করব, কারণ আমি চাইবো না আমি মা কালী বলে তার জন্য আমি ডেমন দিয়ে কাজ করি, তার সে নিতে পারবে না জানার পরে। ঠিক আছে, এবার তাকে বললাম, সে বলছে না তুমি মা কালী দিয়ে কাজ করো বা ভোলেনাথকে দিয়ে কাজ করো। না ঠিক আছে তাই করছি, কন্টিনিউ কাজ করছি, রেসপন্স পাচ্ছি না। 3 মাস হয়ে যাচ্ছে, ওর মা অধৈর্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছেলে পুরো কন্ট্যাক্ট মানে বন্ধ করে দিয়েছে, একদম যোগাযোগ করছে না। এবার কি করব? লাস্টে আমি ওকে বললাম যে দিদি একটা উপায় আছে, ঠিক আছে তুমি যদি রাজি থাকো তাহলে আমি হাত দেবো এই কাজে, আমি ডেমনিক কাজ করব তোমার ছেলের জন্য। এবার তোমাকে 1 পয়সাও এক্সট্রা খরচা করতে হবে না, তুমি যা খরচা করেছো আমি তাতেই করব। ঠিক আছে, যেহেতু আমার ফল্ট, আমি প্রথম দিয়ে তোমাকে বলেও আমি সে কাজটা করে দিতে পারছি না, এতদিন হয়ে যাচ্ছে, তো আমার ফল্ট, আমি তোমার জন্য এটা করে দেবো বলতে তখন ধরেছি। ডেমনিক কাজটা যেদিনকে করেছি তার পরের দিনে আমার ওর মায়ের সঙ্গে কথা হচ্ছে। কাজটা করেছিলাম ওয়ালাককে দিয়ে। ওয়ালাকের নাম তোমরা সবাই শুনেছো, ডেমন ওয়ালাকের নাম প্রায় সবাই শুনেছো, সবাই জানে, ফেসটুকু তো সবার অ্যাটলিস্ট মনে আছে। ঠিক আছে, তো সবাই মোটামুটি একটা ধারণা রাখে ওয়ালাককে নিয়ে যে ও কী পাওয়ারফুল হতে পারে। ওর কাজটা শুরু করেছি। এবার ওয়ালাকের একটা জিনিস যে কেন কাজটা হচ্ছে না ও না দেখিয়ে দেয় সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এবারে কেসটা কীরকম হয়েছে, যেদিনকে কাজ ধরেছি তার পরের দিনে ও আমাকে ওর মায়ের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে বলছে আমি না রোজ হনুমানজির পাঠ করছি, হনুমান চালিসা পড়ছি, তাতেও আমার কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? আচ্ছা হ্যাঁ, তুমি হনুমান চালিসা পড়ছো, এদিকে আমি ডেমন দিয়ে কাজ করছি, দুটো তো ম্যাচ খাবে না। হনুমান চালিসা ডেমোনোলজি একসঙ্গে কোনোদিন যাবে না। ঠিক আছে, তো বলে ইনস্ট্যান্টলি ওকে বললাম তোমার আসন থেকে বাবাকে সরিয়ে রাখো, ঢেকে রাখো, ছেলে ঘরে চলে আসুক তারপরে পাতবে, আবার ক্ষমা চেয়ে তুলে রাখো, রেখে তারপরে দিয়ে কাজ করলাম। মানে তুমি ভাবো ওয়ালাকের এনার্জিটা এরকম। দেখো ডেমন মানেই যে তাকে দিয়ে খারাপ কাজ হচ্ছে তা কিন্তু না, যে ছেলে এতদিন ধরে বাইরে রয়েছে আমরা আনতে পারছি না বাড়িতে, তাকে কিন্তু ডেমোনোলজি দিয়েই তাকে বাড়িতে নিয়ে আসা হলো। মায়ের কাছে সন্তান ফিরে এলো শেষ পর্যন্ত, বোঝো ব্যাপারটা। ডেমন দিয়ে যখন কাজ করলাম ওয়ালাকের সঙ্গে 3 দিন কাজ করেছি আমি, 15 দিনের মাথায় ছেলে বাড়ি চলে এসছে। 13 দিনের দিন প্রথম বাড়িতে ঢুকে বেরিয়ে আবার গেছে হচ্ছে ইয়ের বাড়িতে, কি বলে কাকি বাড়িতে মানে কাকার বাড়িতে চলে গেছে, ওদের পুরো ফুল ফ্যামিলি ওখানে থাকে, কাকার বাড়িতে চলে গেছে। তারপর দিন সকালবেলা ঢুকেছে বাড়িতে, আর বেরোয়নি, থেকে গেছে। আমাকে এবার ফোন করছে, দিয়ে ধরলাম, দিয়ে বলছে একটা গুড নিউজ আছে। আমি কি গুড নিউজ বলো? অনেকদিন পরে জানাচ্ছে, মানে আমাকে প্রায় 7-8 দিন পরে জানাচ্ছে যে কনফার্ম থেকে যাচ্ছে, এটা আগে দেখছে মা স্টেবল করছে কিনা। তো বলার পরে বলছে না এরকম না, আবার থাকছে, এসে গেছে বাড়িতে, আমি তোমাকে কি করে থ্যাংক ইউ জানাবো, মানে পারলে ও যদি আমার সামনে থাকতো আমাকে মাথায় তুলে নিয়ে নাচতে শুরু করে দিত, এরকম করছে। দিয়ে ওর ওই কাজটা কমপ্লিট হওয়ার পরে বলতে নেই, আমি যা অ্যামাউন্ট ওকে বলেছিলাম তার ডবল ও আমাকে পেমেন্ট করেছে। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। ঠিক আছে, তো এটা আমি চাইনি, ও নিজে থেকেই ওটা দিয়েছে এবং এর পরবর্তীতে আরও কাজও করিয়েছে। ঠিক আছে, এগুলো দূর থেকে করা যায়। ওয়ালাকের কাজ করেছিলাম এবং ওয়ালাক ভীষণ ভালোভাবে কাজ করেছে। লুসিফারিয়ান কাজ, ওয়ালাকের কাজ ভীষণ পাওয়ারফুল হয়। তারপর একটা তোমার নাম শুনেছ হয়তো, কিং পাইমন, এটারও কাজ ভীষণ পাওয়ারফুল হয়। ডেমোনোলজিতে যদি দেখা যায় ভীষণ পাওয়ারফুল কাজ হয় এদের। ঠিক আছে, একটা ক্লায়েন্ট ছিল আমার, সেটা হচ্ছে একদম ছোট্ট 2-4 লাইন করে এটা জাস্ট বলে দিচ্ছি। ও না তুমি ইন ডিটেইলস বলতে পারো না, আমি বেশি বড় করছি না, ছোট করেই বলছি। এটা পাইমনের সঙ্গে আর লুসিফারের সঙ্গে কাজটা করেছিলাম। এটা করেছিলাম আমার যে ক্লায়েন্টটা, তার হাজবেন্ড IPL এ গ্ল্যামলিং করতো। আচ্ছা, ঠিক আছে, এবার এই সমস্ত জায়গায় কেস খাওয়া মানে বুঝতে পারছো তো কি পরিমাণে কেসটা খাবে। কেসটা খেয়েছে, কীরমভাবে খেয়েছে, তার সঙ্গে যারা ছিল তারাই কেসটা খাইয়েছে, তার নামে পুলিশে কেস করেছে। ঠিক আছে, এবারে আমার পুলিশ ফোন করেছে, তাদের বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে যোগাযোগ করে এবারে বিশাল বড় একটা অ্যামাউন্ট ধরিয়েছে। ঠিক আছে, আমাকে বলছে দিদি কী করবো, হ্যাঁ ও তো জেল ঠেল করবে বলছে। ঠিক আছে, অনেক রকমের সমস্যা, তুমি একটু চেক করে দেখো। তো চেক করে দেখলাম সত্যি সত্যি জেল হওয়ার চান্সেস রয়েছে এবং যদি কোর্ট মানে কেসটা উঠে না যায় তাহলে অনেক বড় একটা অ্যামাউন্টও ওকে পে করতে হবে, প্রায় সেটা
4 লাখের কাছাকাছি, কম করে 4 লাখের কাছাকাছি দিতেই হবে, এরকম জায়গা দেখাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, একটাই উপায় আছে, ডেমোনোলজি করব। ঠিক আছে, ও মানে ও আমার পুরো ধরা বাঁধা ক্লায়েন্ট, ও আসামে থাকে। ঠিক আছে, এবং ওরা এখন যে কটা গ্ল্যামলিং করে তার আগে একবার করে কন্ট্যাক্ট করে নেয়, ওর কাজটাই গ্ল্যামলিং করা। আচ্ছা, ঠিক আছে, এবং পাইমন, কিং পাইমন ডেমন হিসাবে এমন একটা ডেমন যে গ্ল্যামলিং বলো, সোশ্যাল মিডিয়া বলো, ঠিক আছে, ভীষণ ভালো কাজ করে, ইনকামের জন্য ভীষণ ভালো কাজ করে। তো আমি জাস্ট ওখানে লুসিফারিয়ান ওয়ার্ক করলাম, সঙ্গে পাইমনের কাজ করেছিলাম, দুজনে একসঙ্গে করেছিলাম। তো করার পরে যেদিনকে আমি কাজ করলাম, ওকে বলেছিলাম 3 দিনের মধ্যে তুমি রেজাল্ট পাবেই, 3 দিনের মধ্যে যা হওয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো 3 দিনের মধ্যে বলতে ও হাফ পেমেন্ট আমাকে আগে করেছিল, কারণ ওই মুহূর্তে ও আর দিতে পারেনি। ঠিক আছে, এবারে তারপরে 3 দিনের টাইম দিয়েছিলাম, 2 দিনের দিনই সকালবেলা আমাকে ফোন করেছে, দিদি মাত্র 21,000 টাকা নিয়েছে। কোথায় 4 লাখ, কোথায় 21,000? মাত্র 21,000 টাকা নিয়েছে ওর কাছ থেকে, কোনো কিছু হয়নি, শুধু ওকে ওখান দিয়ে ফোন করেছে, ফোন করে বলেছে যে তোমাদের কেসটা আমি দেখলাম, তোমার সঙ্গে আমি যোগাযোগে থাকবো ওখানে, ঠিক আছে, অন্য কোনো কেস আর তোমার হবে না ইন ফিউচার, তুমি এই টাকাটা আপাতত দাও, আমি তোমার কেসটা মিটিয়ে নিচ্ছি। কতটা পাওয়ারফুল! কতটা পাওয়ারফুল! এবার দেখো, অনেকেই বলবে লুসিফার দিয়ে কাজ করেছে, ডার্ক এনার্জি দিয়ে কাজ করেছে, যেমন জায়গা তেমনভাবে কাজ করতে হবে। ইনস্ট্যান্ট ওকে ওখান থেকে তোলা দরকার ছিল, ওই জায়গায় ওইভাবে তুলতে আর অন্য কেউ পারতো না। এতটা ইনস্ট্যান্ট রেজাল্ট, যে আমি যেদিন কাজ করেছি তার পরের দিনে ওর রেজাল্টটা পেয়েছে, এতটা ইনস্ট্যান্টলি ওকে ওখান দিয়ে বের করে নিয়ে আসা, আর ওই 4 লাখে 21-এ নিয়ে আসা এত ইজি ছিল না। তবে আমি একটা জিনিস দেখেছি, সব থেকে ভালো ডেমন যেটা করে, ইনকামের জন্য কাজ করে, মারাত্মক লেভেলের ইনকাম দিতে পারে, মারাত্মক লেভেলের ইনকাম ডেমন করে দিতে পারে। তুমি যদি ক্লনিকের নাম হয়তো শুনেছো, ক্লনিক যদি তুমি চাও, ক্লনিকের সঙ্গে কাজ করবে, ক্লনিকের সঙ্গে তোমার যদি সেই লেভেলে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, তুমি যদি 80 চাও, তোমাকে 1 লাখ দেবে। ওরা কোনোদিন কম দেয় না, তোমাকে বেশি দিয়ে তোমাকে খুশি রাখবে। ঠিক আছে, বাট ওদের ভীষণ ইগোস্টিক, ওরা, ওদের ইগোতে হার্ট করা যাবে না। যেমন আমি ধরো কারোর সঙ্গে কথা বলতে বলতে যদি বলে দিই যে এটা ভালো না, এ খারাপ, ওদের নামে যদি বলি, তাহলে তারা ভীষণ খারাপ ভাবে, সেটা ইগোস্টিক পার্সন ভীষণ। বা ধরো ওদের আমি বললাম যে তুমি আমার এই কাজটা করে দাও, আমি এই অফারিংটা তোমায় দেবো, ঠিক আছে, আমি সেই অফারিংটা ভুলে গেলাম, দিলাম না, হয়তো বাই চান্স ভুলে গেছি, ওরা ওটাতেও ভীষণভাবে ইগোস্টিক ওরা হয়ে যায়, মানে ওরা তখন তোমার সঙ্গে কাজ করা বন্ধ করে দেবে। আমার আরেকটা এখানে প্রশ্ন হচ্ছে যে যেরকম ইন্ডিয়ান তন্ত্রে আমরা দেখি এই প্রেত চালান বা বান মারাতে প্রেতকে আদেশ দেওয়া হয়, আবার ঠিক ওয়েস্টার্নে যেরকম অ্যাঞ্জেল রেইকি বা অ্যাঞ্জেলের যে জায়গাটা আসে, সেখানে কিন্তু ওদের প্লিজ বলে কাজ করাতে হয়। তো ডেমনেও কি প্লিজ বলে কাজ করাতে হয় নাকি? ডেমনের কেসটা এমন, ওদেরকে প্লিজটা আমরা মাইন্ডে রাখি, অর্ডার করি। হ্যাঁ, আচ্ছা, প্লিজটা মাইন্ডে রাখি বলতে কিরকম, সম্মান দিয়ে অর্ডার করা। যদি ধরো তুমি তোমার মাকে বলছো, মা 1 কাপ চা করে দাও, তো অর্ডার করছো, কিন্তু ভালোবেসে এইটা করতে লাগে। তুমি এইটা বলতে পারো না, এই আমার জন্য এটা করে দাও, তাহলে আমি তোমাকে এটা দেবো, এরম ভাবে নয়, মানে একটু সফটলি তোমায় করতে হবে, একটু সফটলি, বাট অর্ডারে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাকে একটা ইন্ডিয়ান গল্প বলবো। বলো বলো। হ্যাঁ, একটা ইন্ডিয়ান গল্প বলছি, এটা মা কালীর কাজ হয়েছিল। ঠিক আছে, এখানে যে যা নতুন বিয়ে করে এসছে যা, সেই যা বড় জায়ের ওপরে কাজ করেছে। কি কাজ করেছে? তন্ত্রক্রিয়া করেছে, এবং ওর ব্যবসার যেটা ওর লাস্ট 14 বছর, বিয়ের পর দিয়ে 14 বছর ধরে ও দাঁড় করিয়েছিল, সেই ব্যবসাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে ওর নিজের ব্যবসা দাঁড় করিয়েছে, ইন্ডিয়ান তন্ত্র দিয়ে করেছে। মা কালীর কাজ করেছিল, আমি ওটা মা কালীর কাজ দিয়েই কাটিয়েছি। ঠিক আছে, মা কালীর কাজ দিয়েই কাটিয়েছি, ওকে মা কালীর কবচ দিয়েছি, মা কালীর কবচ দিয়েছি, হোমযজ্ঞ করে রেডি করা হয়েছে। ঠিক আছে, পুরো ওর যা যা ব্ল্যাক ম্যাজিক ছিল, বিজনেসের সব যজ্ঞ করে করে কাটানো হয়েছে, 3-4 দিন যজ্ঞ হয়েছে কাজটায়। ঠিক আছে, যজ্ঞ করে কাটিয়ে ওকে সামনে বসিয়ে কবচ পরিয়ে ওকে বাড়ি পাঠিয়েছি। ওর ক্ষেত্রে এমনভাবে কাজ করেছিল, শুয়ে থাকতো, মনে হতো একটু ধরে কেউ টানছে ওকে,
বিছনা থেকে এতটা পায়ের হাঁটু অবধি বেরিয়ে চলে আসছে অটোমেটিক। অটোমেটিক। ইন্ডিয়ান তন্ত্রের কাজ এগুলো, ভাবো। তুমি বলবে ইন্ডিয়ান তন্ত্র খুব পজিটিভ, পজিটিভ ওয়েতে চলে, ডিপেন্ড করছে কে কিভাবে অ্যাপ্লাই কিভাবে ওটাকে করছে। apply করছে, ঠিক। তুমি বিদ্যা শিখেছো, বান মারতেও জানো, বান কাটাতেও জানো, মারবে না কাটাবে তোমার ব্যাপার, ঠিক আছে? সবার কাছে ওর মানে পরিবারের সবার কাছেও খারাপ হয়ে গেছে, আচ্ছা। সবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বরের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। এদিকে ভাবো, শাশুড়ি ওকে খুব ভালোবাসতো, মানে এরকম সম্পর্ক সত্যি দেখা যায় না এখনকার সময়। ওর বর ওকে মাথায় তুলে রাখতো, ও শাশুড়ি ওকে ভীষণ ভালোবাসতো। বাড়িতেও ব্যবসা করছে 14-15 বছর ধরে, একটা সাপোর্ট না পেলে কি করা যায়? একটা মেয়ে করতে পারে? সম্ভবই না। তার বাচ্চা আছে, 9 বছরের বাচ্চা রয়েছে, সম্ভব নয় না। সেই বাচ্চাকে মেনটেন করে সে যখন কাজ করছে, তার মানে বাড়ির সাপোর্ট 100% তার পিছনে রয়েছে, এবং বাড়িতে বসে সে কাজ করছে রীতিমতন। মাস গেলে তার 40 থেকে 45 হাজার টাকা রোজগার হতো। সেই জায়গাকে বসিয়ে দিয়েছিল, পুরো একদম বসে গেছে। মানে ক্লায়েন্ট ফোন করে বলছে যে এটা আছে গো, বলছে হ্যাঁ আছে, বলছে তাহলে যাবো নিতে, আর আসছে না, মানে অন্য জায়গা থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এরকম ব্যাপারটা। এবার ভাগ্য তো আর তুমি বদলাতে পারবে না, তুমি আটকে রাখতে পারবে একটা মানুষের ভাগ্যকে? কদিন আটকে রাখবে? ভগবান যেটা দিয়ে পাঠিয়েছে সেটাকে কি তুমি আটকে রাখতে পারবে? সম্ভব। সেটা কোনো না কোনোভাবে খুলবেই আবার, কারণ সেটা তো তাকে লিখে দিয়েছে, সে তার কর্ম নিয়ে এসেছে। যতই ব্ল্যাক ম্যাজিক করো, ওটাকে আটকাতে পারবে না। যার যে কটা পয়সা রোজগার করার কপালে নিয়ে এসছে না, সে কটা পয়সা রোজগার করবেই, সে কটা দানাই খাবে। এগুলো লেখা থাকে, এগুলো কেউ কোনোদিন আটকে রাখতে পারবে না। কদিনের জন্য আটকাবে? ওরমভাবে করেছে। বরের সঙ্গে তো সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সবাই সম্পর্ক খারাপের মধ্যে চলে গেছে, টেনে নিয়ে নামিয়ে নিয়ে চলে আসছে। মা কালীর হোমযজ্ঞ করে সব কাজ করে দিয়েছিলাম, দেওয়ার পরে এবার যে নতুন যাটা এসেছিলো সেও তো ব্যবসা খুলেছে, ওর ব্যবসাটা বন্ধ করে দিয়ে ও নিজে ব্যবসা খুলেছে, যাতে পুরো পরিবারের যে ব্যবসাটা হতো ওটা ও এবারে করবে, ঠিক আছে? ওর ব্যবসা দেখছি এখন বন্ধ হয়ে যাচ্ছে। আস্তে 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 তো তুলছে আবার, একবারে বসা জায়গা তোলা যায় না, সময় লাগবে, কিন্তু একটু সময় গেলেও আস্তে 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 তুলেছে, অনেকটা তুলেছে। যেটা 45 হতো হয়তো সেটা 25-এ এসছে বা 30-এ এসছে, এরকম। এখানে কি ক্রিয়া করা ছিল? ওটা মা কালীর যজ্ঞ করা হয়েছে, যা কাটান মানে ব্ল্যাক ম্যাজিক করেছিল সব কাটান করা হয়েছে, কাটান করে রিভার্স গেছে ওটা। কাটান শুধু না, কাটান করে রিভার্স গেছে। মানে দেখো, একটা জিনিস কি, সবার ক্ষেত্রে হয়তো আমাদের কাটান করলে হয়ে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে মানুষের চাহিদা থাকে আমি রিভার্স দেব, যে করেছে সে বুঝুক একটু, তার কাছেই ওটা ফেরত, তার কাছেই ওটা ফেরত যাবে। মা বগলার কাছে তো এমনি এটা হয়ে যায়, তবে ও মা কালীর কাজ করেছিল যেহেতু, তাই জন্য ওটা এইভাবে করা হয়েছিল। ওটা করে দিয়ে আর কবচ দেওয়া হয়েছিল ওকে পড়ে থাকার জন্য, যাতে এই যে টেনে নিয়ে যাচ্ছে বা কিছু এফেক্টগুলো, ঠিক আছে, বাড়িতে ভয় পাচ্ছে, ওই জিনিসগুলো যাতে না হয়। আস্তে 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 বিজনেসটা আবার যাতে দাঁড়িয়ে যায়। আমাদের সময় একদম শেষের দিকে। সব শেষে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকদের জন্য তুমি কি বলবে? একটাই কথা বলবো, যে কারোর ক্ষতি অন্তত কেউ করো না। ক্ষতি করার জন্যে প্রচুর মানুষ চায়, আজ বশীকরণ জিনিসটাও অনেক জায়গায় ছড়িয়ে গেছে, নানা রকমভাবে খারাপ ব্যবহারে লাগছে, আর এই জিনিসটা করে না কেউ কোনোদিন ভালো থাকতে পারবে না। আর যদি তুমি সত্যি ভাবছো তোমরা কোনো সমস্যাতে আছো, সেখান থেকে বেরোতে চাইছো, তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার তো তোমরা স্ক্রিনে পাচ্ছ। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো, আমি প্রত্যেক শনি এবং মঙ্গলবার করে আমার বাড়িতে একটা হোমযজ্ঞের আয়োজন করি। প্রত্যেক শনি মঙ্গলবার বলতে আমার যেদিন যেদিন সময় ফাঁকা থাকে, ঠিক আছে, আমি এটা আয়োজন করি। যাদের খুব সামান্য আর্থিক অবস্থা তাদের জন্য এটা স্পেসিফিকভাবে করা হয় শুধু, যাতে তারা কিছুটা অ্যাটলিস্ট বেরিয়ে আসতে পারে। কারণ সবার পক্ষে অনেক খরচা করে তো সমাধান করা যায় না, তারা অ্যাটলিস্ট যাতে 10% 20% করে 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 যাতে বেরিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে এই আয়োজন করা হয়। যদি কেউ সেখানে যোগদান করতে চায় সেটাও করতে পারে। তাহলে আপনারা নাম্বার তো পেয়েই গেলেন স্ক্রিনে, দিদি বলেই দিল কিভাবে যোগাযোগ করবেন। আপনাদের কারোর কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন দিদির সাথে। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী সপ্তাহে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে, আর এক নতুন পর্বে। আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।
আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।